নমস্কার, আমি মধুস্নাতা। আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রসকলি। গল্পটি শুনতে থাকুন। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে প্রতিবারই আপনারা নিত্য নতুন গল্পের নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবেন। পালপুকুরের ঘাটের উপরেই প্রকাণ্ড বটগাছটায় একটা শিকড় বিশাল অজগরের মতো কুণ্ডলি পাকাইয়া গর্তের ভিতর মুখ সাদাইয়া যেন পিঠে রোদ পোহাইতেছে। পুলিন দাস তাহার উপর হাঁটু ভাঙা দয়ের উপর উবু হইয়া বসিয়া জলে খোলামকুচি ছুড়িয়া ব্যাঙ চুরচুরি খেলিতেছে। তাহার কাঁধে গামছা, কানে একটা পোড়া বিড়ি। মিতে বলাই দাস আসিয়া ডাকিল, এই যে পেলা, উঠে আয়। ওরে ও খ্যাপাচণ্ডী, উঠে আয়, খুড়ো যে। পুলিন হাতের খোলামকুচিটা জলের পরিবর্তে মাটিতে আছড়াইয়া কহিল, টেসেছে বেটা বুড়ো। বলাই সোৎসাহে কহিল, আর দেরি নাই, উঠে আয়। উভয়ই গ্রামের পথ ধরিল। বলাই আগে, পুলিন পিছনে। পুলিন সহসা কহিল, বউটা খুব কাঁদছে, নয় রে বলা? বলা কহিল, খুব, আছাড় বিছের করছে। মাথাটা তাহার প্রায় ঘাড়ের নিকট হেলিয়া পড়িল, ঠোঁট দুইটা চিবুক পর্যন্ত বাকিয়া গেল। আবার উভয়েই নীরব, রাস্তা ধরিয়া চলিয়াছে। একটা গাই রাস্তার ধারে পতিত জমিতে লম্বা দড়িতে বাঁধা ঘাস খাইতেছিল। জানিনা পুলিন কোন কৌতুকে চট করিয়া বাঁ হাতের দুইটা আঙুলে গাইটার পিঠটা টিপিয়া ঘোত শব্দে নাসিকা গর্জন করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে গাইটাও মাথা নাড়িয়া লাফাইয়া উঠিল। পুলিন লম্ফে হাত দুই সরিয়া আসিয়া কহিল, মাইরি, কি তেজ রে! আমার বউটাও ঠিক এমনই, মাথা নেড়েই আছে। পুলিনচন্দ্রের এক দেহশ্রী ভিন্ন আর কিছুই প্রশংসা করিবার মতো ছিল না। তাহার দেহখানি সুন্দর, দীর্ঘ আকার, সবল দেহ, বর্ণ গৌর, কোঁকড়া চুল আর সর্বাঙ্গ বেরিয়া বেশ একটি মিষ্টি লাবণ্য। এছাড়া আর কোনো গুণই ছিল না। বুদ্ধির খ্যাতি তো কোনো কালেই নাই। বাল্যকালে পাঠশালায় গুরুমহাশয় 1 পয়সায় 3টে আম, তা 3টে আমের কত দাম ঝাড়া 3টি ঘণ্টাতেও বুঝাইতে না পারিয়া নিজেই তাহার বই দপ্তর গুছাইয়া বগলে পুড়িয়া দিয়া কহিয়াছিলেন, বাবা, শুভঙ্কর যে এ জন্মে বৈরাগী কুলে জন্ম নিয়ে হিসেবে পর্যন্ত বৈরাগ্য করেছেন তা জানতাম না। তোমায় পড়ানো আমার কর্ম নয়। ইহার পর সে ছিল যেন মূর্তিমান বেতাল। মজলিসে হয়তো লঙ্কা কাণ্ডের মতো ভীষণ গম্ভীর আলোচনা চলিতেছে, বুড়া জাম্বুবান হয়তো মন্ত্রণা দিতেছে, মজলিস শুদ্ধ লোক স্তম্ভিত নিস্তব্ধ। সহসা সেখানে পুলিনচন্দ্র যেন কৌতুকের কাতুকুতুতে গুলগুল করিয়া হাসিয়া ওঠে। হে 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 হে, এ মাইরি আমার খুড়োকে লিখেছে, তেমুন্ডে বুড়ো, ইয়া চুল দাড়ি, ঠিক ঠিক জাম্বুবান জাম্বুবান, হে 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 হে। আবার হয়তো হনুভানুর মিতালির রঙ্গে মজলিস তো মজলিস, দেবগণ পর্যন্ত হাসিয়া আকুল। সেখানে পুলিন বিস্ময়ে হতবাক, চক্ষু দুইটা ছানা বড়ার মতো বিস্ফারিত। পাশের লোককে বলে, কি মাইরি যে হাসিস তা ঠিক নাই। তারপর সোৎসাহে বাহবা দেয়,
বলিহারি বাপু হনু, বাবুদের পেয়দার চেয়েও তুমি জিন্দে পালোয়ান। গ্রন্থাগারও বাদ যান না। পুলিন কহে, বইটার কিন্তু ভারী চহট মাইরি, এ একেবারে অবাক জলপান লাগিয়ে দিয়েছে। আবার রাবণ বধে সীতা উদ্ধারে আনন্দিত শ্রোতৃমণ্ডলী আবেগে জয়ধ্বনি করিয়া ওঠে। বিচিত্র পুলিন, বিচিত্র তাহার রসবোধ। সে সজল চক্ষে বলে, আহা, এতগুলো বেধবা হলো, আহা। আবার সঙ্গে সঙ্গেই ব্যগ্র অনুসন্ধানে কহে, আচ্ছা, লঙ্কায় তাহলে মাছের সের কত করে হলো? 1 পয়সা না 2 পয়সা? তা লিখে নাই। লোকে তাই বুদ্ধিহীনের ওপর রং চাড়াইয়া কহে, খ্যাপা। পুলিন রাগে না, হাস্যমুখে উত্তর দেয়, রাগে একজন, আর লজ্জায় দুঃখে মরিয়া যায় আর একজন। দুইজনের প্রথমটি পুলিনের স্ত্রী, বয়স 18-19, গোলগাল আটোসাটো দেহ, নাম গোপিনী। কিন্তু পুলিন কহে সাপিনী। পুলিনের নির্বুদ্ধিতার লজ্জায় খোঁচায় গোপিনী রাগে সাপিনীর মতো গর্জায়। কথাগুলিও বাহির হয় সাপিনীর জিহবার মতোই, লকলকে, তীক্ষ্ণ, ভয়াবহ। নির্বোধ সর্বজনের হাস্যস্পদ স্বামীর ঘরে শত লজ্জার মধ্যেও সান্ত্বনার একটি আশ্রয় গোপিনীর মিলিয়াছিল। সে ওই দ্বিতীয় ব্যক্তিটি, যে পুলিনের জন্য লজ্জায় দুঃখে মরমে মরিয়া থাকিত। সে পুলিনের বৃদ্ধ খুড়া রামদাস মোহান্ত, যাহার সহিত পুলিন জাম্বুবানের সাদৃশ্য দেখিতে পায়। রামদাসের অবস্থা বেশ ভালোই। মোটা জোত জমা, উঠানে বড় বড় মড়ায়, ঘরে দুগ্ধবতী গাভী, গ্রামে 2-10 টাকার তেজারতি। তবে তাহার চেহারাটা আজ শুধু চুল দাড়ির জন্যই নয়, চিরকালে কেমন বেয়ারা বিশ্রী। তাই যৌবনে যখন সে শ্রীমতীকে লইয়া পরম আগ্রহে সংসার পাতিয়াছিল, তখন শ্রীমতী রামদাসের ওই বৎ চেহারার জন্যই নাকি তাহার পাতানো সংসারে লাথি মারিয়া কোথায় একদিন উধাও হইয়া গিয়াছিল। গৃহী বৈরাগীর বংশধর রামদাস শ্রীমতীর সন্ধানে হরেক রকম তালি দেওয়া আলখাল্লা পড়িয়া ঝোলা কাঁধে ভবঘুরে ভিখারি বৈরাগী সাজিল। শোকে সংসারকে ঝাড়িয়া ফেলিয়া দিল, কিন্তু সংসার তাহাকে ছাড়িল না। শ্রীমতীর সন্ধান মিলিল না, কিন্তু তাহার ভিক্ষার ঝুলির মধ্যে কোন দিন স্ত্রী আসিয়া প্রবেশ করিয়া তাহাকে সংসারের দিকে ফিরাইল। তখন ভিক্ষার সঞ্চয়ে তাহার 300 টাকা পুঁজি, আর বাড়ির জোত জমার ধান ঠিকাদার ভাগদারের কাছে বেশ মোটা হইয়া জমিয়াছিল। শ্রীমতীর অভাবে রামদাস স্ত্রীকে লইয়া বেশ আটালো করিয়া সংসার বাঁধিল। 5 জনে কহিল, মোহান্ত, এইবার ভালো করে সংসার পাত, একটি ভালো দেখে বষ্টমী। রামদাস কহিল, রাধে রাধে, ও কথা ছাড়ান দাও দাদা। রাধারানী আমার মনেই ভালো, ধ্যানেই সোজা, বাইরে বেজাই বেকা। বেকারের লাঞ্ছনাটাই দেখো না। জয় রাধে, শ্রীমতী শ্রীমতী। কে একজন স্ত্রী জাতির কি একটা নিন্দা করিল। মোহন্ত মাথা নাড়িয়া জিভ কাটিয়া সবিনয়ে প্রতিবাদ করিল, রাধে রাধে, ও কথা বলতে নেই, ও কথা বলো না, বলতে নাই। শ্রীমতীর জাত, ওরা সবাই ভালো। একজন ঠোঁটকাটা কঠোর রসিকতা করিয়া ফেলিল, তা তোমার শ্রীমতী? মোহন্ত হাসিয়া কহিল, বললাম যে দাদা, শ্রীমতীর জাত ওরা, সুন্দর নিয়ে যে কারবার ওদের, অসুন্দরকে কে কবে পছন্দ করে দাদা? এই সময় রামদাসের বড় ভাই শ্যামদাস বছর 8 ফুটফুটে মাতৃহীন পুলিনকে রাখিয়া মারা গেল।
রামদাস পুলিনকে বুকে করিয়া না বিয়াইয়া শ্যামের মা হইয়া উঠিল। সুন্দর পুলিন বড় হইল, বৈষ্ণবের ছেলে, কীর্তনের আখড়ায় খোল করতাল ছাড়িয়া লাঠির আখড়ায় লাঠি ধরিতে শিখিল। বলা সঙ্গী হইল, গাজা ধরিল। রামদাস শাসন করিতে পারিল না, শুধু দুঃখই করিল। তবু মনে মনে নিজেই সান্ত্বনা খুঁজিয়া লইল। বেশ একটি গোছালো বউ আসিলেই পুলিন মানুষ হইবে, বোকা বুদ্ধিমান হইবে, ঘর বুঝিবে। না বুঝে ঘর ঘাড়ে চাপিয়া পরিচয় করিয়া লইবে। রামদাস পুলিনের জন্য পাত্রী খুঁজিতে লাগিল। সৌরভী বৈষ্ণবী আসিয়া কহিল, মহান্ত, তা আমার মঞ্জুরির সঙ্গে পুলিনের বিয়ে দাও না কেন? ছোটবেলার সাথী দুটি, ভাবো খুব। রামদাস কহিল, রাধে রাধে, তা যে হয় না সৌরভী। আমরা হলাম জাত বৈষ্ণব, আর তোমরা ভেকধারী। সৌরভী ছিল ধোপার মেয়ে, ভেক লইয়া বৈষ্ণব হইয়াছে। তাহার মেয়ের সঙ্গে ভাইপোর বিবাহ দিতে রামদাসের রুচি হইল না। না হইলে সৌরভীর মেয়ে মঞ্জুরি বেশ সুশ্রী, বেশ নজরে ধরা মেয়ে, তবে একটু রসচ্ছলা, যাকে বলে ডগমগ ভাব। সেই ভাবে সে চঞ্চল। চলিতে তাহার দেহে হিল্লোল খেলিয়া যায়, কথা বলিতে হাসি উপচিয়া পড়ে, হাসিতে নিটোল গালে টোল পড়ে। সে গ্রীবাটি ঈষৎ বাঁকাইয়া দাঁড়ায়, নাকে রসকলি কাটে, চূড়া বাঁধিয়া চুল বাঁধে। কথার ধরনটাও তাহার কেমন বাঁকা। লোকে কত কি বলে, কিন্তু তাহাতে তাহার কিছু আসে যায় না। নদীর বুকে লোহার ছিঁড়েও দাগ আঁকে না, স্রোতও বন্ধ হয় না। মঞ্জুরি পুলিনের চেয়ে বছর চারেকের ছোট, বাল্য সাথী। দুইজনের ভাবও খুব। পুলিন সময়ে অসময়ে মঞ্জুরিদের বাড়ি যায়। মঞ্জুরি সাদরে অভ্যর্থনা করে, মুখে দীপ্তি ফুটিয়া ওঠে, রসচ্ছলা আরো উচ্ছল হইয়া ওঠে। পুলিন বলে, কি হে রসকলি, করছো কি? দুইজনে রসকলি পাতাইয়াছে। মঞ্জুরি মুচকি হাসিয়া সুরে বলে, তোমায় আঁকিছি হে অঙ্গে যতন করে। পুলিন একথার উত্তর খুঁজিয়া পায় না। অভাব অভিযোগে কতদিন মঞ্জুরির মা সৌরভী আসিয়া কহে, দেখলো মঞ্জুরি, 2 টাকা কারু কাছে পাওয়া যায় কিনা, নইলে তোর খারুটা বাধা দিতে হবে। মঞ্জুরি বলে, খারু আমি বাধা দেব না রসকলি, তুমি টাকা এনে দাও। পুলিন শশক ব্যস্তে বলে, সে কি রসকলির মা, খারু বাধা দেবে কি? আমি টাকা এনে দিই। সৌরভী আপত্তি করিলে মঞ্জুরি কহে, কেন, রসকলি কি আমার পর? খুড়ার তহবিল সন্ধান করিয়া না পাইলে চাউল বিক্রয় করিয়া সে টাকা আনিয়া দেয়। আবার মঞ্জুরি কখনো কখনো পুলিনের হাত চাপিয়া ধরিয়া বলে, না, তুমি দিতে পাবে না, ও মায়ের চালাকি। মায়ে ঝিয়ে ঝগড়া হয়, পুলিন ব্যস্ত হইয়া ওঠে, কিন্তু মঞ্জুরি কহে, খবরদার, আরই করব। 10 বছর বয়সেই মঞ্জুরির একবার বিবাহ হইয়াছিল, কিন্তু পাত্রটিকে মঞ্জুরির পছন্দ হয় নাই, তাই তাহাকে সে নাকচ করিয়া দিয়েছে। সে বেচারি বহুবার মঞ্জুরির জন্য হাঁটাহাঁটি করিয়া শেষে অন্যত্র বিবাহ করিয়া সংসার পাতিয়াছে, মঞ্জুরিকে ছাড়পত্র করিয়াছে। নানা কারণে রামদাস সৌরভীকে প্রত্যাখ্যান করিল। রামদাস সৌরভীকে ফিরাইয়া দিল। সৌরভীও ঘরে গিয়া পুলিনকে ফিরাইয়া দিল। কহিল, বাবা, মেয়ের আমার সমস্ত বয়স, তুমি আর এসো না।
একেই তো 5 জন 5 কথা বলে। মনে ভেবেছিলাম তোমরা দুটি ছেলে বয়সের সাথী। দুহাত এক করে দিয়ে দেখে চোখ জুড়োবো। তোমার কাকা তা দেবে না। আমাকে তো আমার মেয়ের বিয়ে দিতে হবে। কথাটা পুলিনের বড় বাজিল। সে 2 দিন খাইল না, শুইল না, মাঠে মাঠে ঘুরিয়া বেড়াইল। রামদাস শেষে রাজি হইল, বেশ, মঞ্জুরির সঙ্গেই পুলিনের বিবাহ হোক। সময়টা হোলির। রামদাস শ্রীধাম বৃন্দাবন যাইবে। তাই স্থির হইল যে রামদাস ফিরিলে বিবাহ হইবে। কিন্তু উপরওয়ালার অভিপ্রায় অন্যরূপ। শ্রীধামে সহসা একদিন রামদাসের সঙ্গে হারানো শ্রীমতীর দেখা হইয়া গেল। শ্রীমতী তখন গাছতলায় কলেরায় ছটপট করিতেছে। পাশে 12-13 বছরের মেয়ে গোপিনী বসিয়া বসিয়া অঝোর ঝরে কাঁদিতেছিল। স্ত্রীলোকটির কাতরানিতে আর বালিকাটির কান্নায় দয়াপরবশ হইয়া রামদাস সাহায্যে অগ্রসর হইয়া রোগিণীর পাশে বসিল। ক্ষণেক তাহার মুখপানে চাহিয়া সাগ্রহে ডাকিল, শ্রীমতী। রোগ যন্ত্রণায় কাতর শ্রীমতী রামদাসের মুখপানে চাহিয়া ফোপাইয়া কাঁদিয়া উঠিল। রামদাস উত্তরীয় প্রান্ত দিয়া চোখ মুছাইয়া দিল। শ্রীমতী তাহার পা দুইটা চাপিয়া ধরিয়া কহিল, আমার যাবার সময় পায়ের ধুলো দাও, আর এই মেয়েটিকে নাও। বড় ভালো মেয়ে, মায়ের মতো নয়। পারো তো পুলিনের সঙ্গে বিয়ে দিও। ভয় নেই, অজাতের মেয়ে নয়। সেই যে বাউল প্রেমদাসকে মনে পড়ে, সেও জাতপোষ্ট, তারই মেয়ে। রামদাস কাতর কণ্ঠে কহিল, শ্রীমতী রাধারানী, আমি যে তোমার তরে আজও শূন্য ঘর বেঁধে বসে আছি। শ্রীমতী সে কথার কোনো উত্তর দিল না, শুধু কন্যা গোপিনীকে কহিল, মা, এই তোর বাপ, এর সঙ্গে যা, আমার চেয়েও আদরে রাখবে। আর একটা কথা গোপিনী, কখনো যেন স্বামী ছাড়িসনি। হই বষ্টম, থাকুক নিয়ম, তবু ওতে সুখ নেই। শ্রীমতীকে বৃন্দাবনে বিসর্জন দিয়া গোপিনীকে লইয়া রামদাস বাড়ি ফিরিল। সৌরভীকে ডাকিয়া 50-100 শেষে 200 টাকা হাতে দিয়া কহিল, সৌরভী, আমায় বাক্কি থেকে খালাস দাও। 1 মুঠা টাকা খুঁটে বাঁধিয়া সৌরভী হাসি মুখেই বাড়ি ফিরিল। সৌরভী মঞ্জুরির জন্য পাত্র ঠিক করিল, কিন্তু মঞ্জুরি কহিল, না। মা শেষে রাগ করিয়া রামদাসের টাকা লইয়া বৃন্দাবন চলিয়া গেল। মঞ্জুরি 1 দিন কাঁদিল, তারপর আবার উঠিল। ক্রমে হাসিল, রসকলি কাটিল, কিন্তু বিবাহ করিল না। এদিকে পুলিনের সঙ্গে গোপিনীর বিবাহ হইয়া গেল। পুলিন যেন মঞ্জুরির নেশা ভুলিল। সে দিন রাত্রি ঘরেই থাকে, বাড়ির বাহির হয় না। দেখিয়া রামদাস সুখে হাসিল। মঞ্জুরি 2-4 দিন পুলিনের অপেক্ষা করিয়া শেষে একদিন চূড়া করিয়া চুল বাঁধিয়া নাকে রসকলি কাটিয়া পান চিবাইতে চিবাইতে রামদাসের বাড়িতে আসিয়া উঠিল। রামদাস তখন বাড়িতে ছিল না। উঠানে দাঁড়াইয়া মঞ্জুরি মুচকি হাসিয়া ঘরের রুদ্ধ দ্বারকে উদ্দেশ্য করিয়া বলিল, কই হে রসকলি, বউ দেখাও হে। পুলিন ঘরের ভিতর গোপিনীর সহিত কথা কহিতেছিল। মঞ্জুরির আওয়াজ পাইয়া অন্য দুয়ার দিয়া সে ছুটিয়া পলাইয়া গেল। গোপিনী নতমুখে ঘরের মধ্যেই দাঁড়াইয়া রহিল। মঞ্জুরি ঘরে ঢুকিয়া গোপিনীর ঘোমটা তুলিয়া দেখিয়া ঠোঁটের আগায় পিচ কাটিয়া কহিল, তুমি বউ? গোপিনী মুখ তুলিয়া চাহিল।
মঞ্জুরি আবার কহিল, তা হ্যাঁ বউ, রসকলির তোমাকে পছন্দ হয়েছে? গোপিনী এবার কথা কহিল, যেন চিমটি কাটিয়া কহিল, না। মঞ্জুরি বলিল, বাহ, এই যে পাখি পড়ে বেশ। তবে হ্যাঁ বউ, কেন পছন্দ হয়নি কিছু জেনেছ? গোপিনী সেই চিমটি কাটার মতোই কহিল, রসকলি কাটতে জানি না কিনা তাই। মঞ্জুরি সব বুঝিল। এবার সে হাসিয়া বিস্ময়ের ভঙ্গিতে গালে হাত দিয়া কহিল, ও মা, তাই নাকি? তা আমার কাছে রসকলি কাটা শিখবে বউ? গোপিনী কহিল, শেখাবে? দেখো, ঠিক তোমার মতনটি হওয়া চাই। মঞ্জুরি কহিল, তাই শেখাবো, কিন্তু ধৈর্য ধরে থাকা চাই। পারবে তো? গোপিনী কহিল, পারবো, কিন্তু তোমার সময় হবে তো? বলি, আসবে কখন? রসময়রা ছাড়বে তো? মঞ্জুরি এবার ঠেকার দিয়া কহিল, আমার রসময়রা নয় অসময়ে এসে সময় দেবে? তোমার রসময় যে একদণ্ড ছাড়ে না দেখি। গোপিনী কহিল, ও দুদিন। এখন নতুন নতুন নালতের শাখে, তারপর বুড়ো গরু ঠিক দামে গিয়ে পড়বে, ভয় নাই। মঞ্জুরি একটু ঝংকার দিয়া কহিল, তা ভাই, বুড়ো গরু বেঁধে রাখলেই হয়। যার দড়ি নাই তার আবার গরু পোষার শখ কেন? গোপিনীও এবার একটু ঝংকার দিয়া কহিল, ঘোড়া হলে কি চাবুকের অভাব হয় হে? তা হয় না। যখন গরু পুষেছি তখন দড়ি কি না জুটবে? বলি, পরনের কাপড়ে আঁচল তো আছে, তাতেই বাঁধব। মঞ্জুরি হাসিয়া কহিল, যদি ছিঁড়ে পালিয়ে যায়? গোপিনী কহিল, ইস, সাধ্যি কি? মঞ্জুরি কহিল, দেখো। গোপিনী সেই দম্ভ ভরেই কহিল, তখন না হয় ছেঁড়া আঁচল গলায় দিয়ে ঝুলব হে। তা বলে জ্যান্তে তো আর ভাগাড়ে দিতে পারি না। ইহার পর মঞ্জুরি আর কথা কহিল না। আচমকায় যেন বাড়ি ফিরিল। তখন মুখখানায় হাসি ছিল না, যেন থমথমে জল ভরা মেঘ। পরদিন হইতে রসকলির বাড়িতে পুলিনের আদর যেন বাড়িয়া গেল। লোক পাঠাইয়া পুলিনকে আনাইল, তাহার লজ্জা ভাঙিয়া গেল। এখন আর পুলিনের গাজার আড্ডায় মঞ্জুরি ঝংকার দেয় না, সঙ্গী বলাকে দেখিয়া বিরক্ত হয় না। এখন কথায় কথায় মঞ্জুরি যেন ঢলিয়া পড়ে, পান দেয়। পুলিন আবার বাড়ি ছাড়িল, পূর্বের চেয়ে যেন বেশি শক্ত করিয়া মঞ্জুরির বাড়িতে আড্ডা গাড়িল। মঞ্জুরি মাঝে মাঝে আবার এও বলে, রসকলি, এ তো ভালো কাজ হচ্ছে না। পুলিন হোতকার মতো কহে, কি? মঞ্জুরি মুচকি হাসিয়া বলে, এই আমার বাড়িতে এমন করে 24 ঘন্টা পড়ে থাকা। পুলিন তেমন ভাবেই বলে, কেন? মঞ্জুরি সুর করিয়া গান ধরে, 5 শিকের বষ্টুমি তোমার, ওহে গোসা করেছে গোসা করেছে। পুলিন কহে, ধ্যাত। গোপিনী সত্য সত্যই রাগ করিল, কিন্তু ভাঙাই কে? যাহার উপর মান, সেই যে মানের মুখে ছাই দিয়া দিল। সে খাবার সময় আসে, 2টা খায়, দেশের 10-এর হাস্যস্পদ হইয়া ফেরে। মঞ্জুরির বাড়ি আড্ডা জমায়, ঘরের পয়সা পর্যন্ত মঞ্জুরির ঘরে তুলিয়া দিয়া আসে। মঞ্জুরির নাকি সোনার নথ হইতেছে। গোপিনী জ্বলিয়া গেল। পুলিন যে 2-4টা কথা গোপিনীর সহিত কয়, তাহা পর্যন্ত মঞ্জুরি বিষভীত। সেদিন রাত্রে কথায় কথায় নির্বোধ কহিল, রসকলি তোমার
কি নাম দিয়েছে জানো গা? গোপিনী নয়, সাপিনী। তা সত্যি, সবেতেই তোমার ফোঁস। গোপিনী একটা জ্বলন্ত অগ্নিবর্ষী কটাক্ষ হানিয়া ছুটিয়া পলাইল। রাত্রি দ্বীপ প্রহর পর্যন্ত বাহিরে কাঁদিতে কাঁদিতে মনে পড়িল, সে বলিয়াছিল, যদি আঁচল ছেড়ে তবে ছেঁড়া আঁচল গলায় দিয়া ঝুলিবে। উদ্ভ্রান্ত ব্যথাহত নারী সত্যই আঁচল ছিঁড়িয়া দড়ি পাকাইতে বসিল। ঘরে পুলিন তখন অঘরে নিদ্রা যাইতেছে, বুঝিবা রসকলিকে স্বপ্ন দেখিতেছিল। পাশের ঘরের দরজা খুলিয়া বৃদ্ধ মহন্ত বাহির হইল। শ্বেতবস্ত্রা গোপিনীকে দেখিয়া চমকিয়া কহিল, কে কে? এ কি মা, বাইরে কেন মা আমার? গোপিনী ফোপাইয়া কাঁদিয়া উঠিল। বৃদ্ধের স্নেহস্পর্শে তাহার হাতের পাকানো আঁচল এলাইয়া খুলিয়া গেল। মহান্ত গোপিনীকে বুকে লইয়া কাঁদিয়া কহিল, মা, বুড়ো ছেলের মুখের দিকে যে ধৈর্য ধর মা আমার, আমি আশীর্বাদ করছি, ভালো হবে, ভালো হবে তোর। পুলিনের ব্যবহারে শান্ত স্নেহ দুর্বল বৃদ্ধ মরমে মরিয়া গেল। কঠোর হইতে চেষ্টা করিল, পয়সায় টান দিল, কথা বন্ধ করিল, কিন্তু তবুও যে পুলিন সেই পুলিনই রহিয়া গেল। অন্ধের কিবা রাত্রি কিবা দিন। শুধু রসকলির বাড়িতে বসিয়া বলার সহিত খুড়ার আয়ুর দিন গণনা করিতে লাগিল। রামদাস কিন্তু বাঁচিতে চাহিয়াছিল, মরমে মরিয়াও গোপিনীর জন্য বাঁচিতে চাইত। সর্বদা তাহার ভাবনা হইত, সে মরিলে গোপিনীর দশা কি হইবে। কিন্তু মানুষ অমর নয়, মরণের পরোয়ানা সঙ্গে লইয়াই জন্ম লওয়া। সহসা একদিন রামদাসের তলব আসিল। মহান্তের বয়স হইয়াছিল, হাঁপানি ছিল। হঠাৎ একদিন হাঁপানি মৃত্যুর মূর্তিতে বুকে চাপিয়া বসিল। গোপিনী চোখের জলে বুক ভাসাইয়া সেবা করিতে বসিল। পাড়াপড়শি আসিয়া জমিল। মহান্ত যেন কাহার অনুসন্ধান করিতেছিল, কিন্তু সে তখন পালপুকুরের ঘাটে বসিয়া ব্যাঙ ছুড়ছুড়ি খেলিতেছিল। পাড়াপড়শি ভিড় জমাইয়া বসিয়া আছে। কেহ বলে, মহান্ত, হরি বলো, বলো জয় রাধারানী। রাধারানীর জয়গানে চিরমুখর কণ্ঠ চারণ কিন্তু আজ এই সময় রাধারানী ধ্যান করিতে পারিল না। মৃগমায়াচ্ছন্ন রাজা ভরতের মতো শুধু কহিল, মা গোপিনী, কিছু করতে পারলাম না মা। গোপিনী শেষে আছাড় খাইয়া পড়িল। হায়, তাহার নীর যে ভাঙিয়া যায়। ভ্রষ্টনীর বিহঙ্গিনীর ক্রন্দন ছাড়া আর উপায় কি? পাড়ার মেয়েরা দূরে দাঁড়াইয়াছিল, কিন্তু কেহ এই গোপিনীকে ধরিতে সাহস করিল না। বুড়া রোগী কখন শেষ নিঃশ্বাস পড়িবে, খাবি খাইয়া মরিবার নোটিশও হয়তো দিবে না। মরা ছুঁইয়া কে অসুচি হইবে? ধরিল শেষে একজন, সে মঞ্জুরি। মঞ্জুরি আসিয়ায় শোকবিহ্বলা গোপিনীকে ধরিল, কহিল, ভয় কি? মুমূর্ষ মহন্ত একটা দীর্ঘশ্বাস ফেলিয়া টানিয়া টানিয়া কহিল, গ্রামের 5 জন আছেন, আমার শেষ ইচ্ছা বলে যায়। আমার স্থাবর সমস্ত সম্পত্তির মালিক হল গোপিনী, আর সকলের কাছে এই ভিক্ষে, ছেলেটাকে যেন ওই বেশ্যের হাত থেকে বাঁচিও। কথাটায় সকলের চক্ষু গিয়া পড়িল মঞ্জুরির উপর। সকলেই ভাবিতেছিল, সে কি করিয়া বসে, সে কি করিয়া বসে। কিন্তু মঞ্জুরি গোপিনীর এলানো দেহখানি পরম সান্ত্বনা ভরে জড়াইয়া বসিয়াছিল, বসিয়াই রহিল, চাঞ্চল্য দেখা গেল না।
মহান্ত যখন কথাটা আরম্ভ করে তখনই বলার সঙ্গে পুলিন আসিয়া পৌঁছিয়াছিল। সেও কথাটা শুনিল। কথাটা আজ তাহাকে প্রথম আঘাত দিল। মান অপমানের স্বাদ আজ সে বুঝি প্রথম বুঝিল। লোকে তখন মহান্তের শেষ ইচ্ছার সমালোচনায় ব্যস্ত। পুলিন দাওয়া হইতে নামিয়া পড়িল, কেহ লক্ষ্য করিল না। কিন্তু মঞ্জুরি ডাকিল, যাচ্ছ কোথা? পুলিন কহিল, আর এ বাড়িতে নয়। মঞ্জুরি কহিল, ছি, এই কি রাগের সময়? এসো, খুড়োর মুখে জল দাও, কানে নাম শোনাও। পাড়াসুদ্ধ লোক এই বেহায়া মেয়েটার সীমাহীন নির্লজ্জতায় অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রইল। মেয়েরা গালে হাত দিল। পুলিনও মঞ্জুরির মুখপানে চাহিল। তারপর ধীরে ধীরে খুড়ার শিয়রে বসিয়া মুখে গঙ্গাজল দিল। ডাকিয়া কহিল, বলো কাকা, জয় রাধারানী। বৃদ্ধ কহিল, জয় রাধারানী, দয়া করো মা, অনাথিনীকে দুঃখিনীকে দয়া করো মা। বেলা 2:30 প্রহরের সময় রামদাস মরিল। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হইতে রাত্রি 1 প্রহর হইয়া গেল। তখন মঞ্জুরি গোপিনীকে কহিল, তবে আমি আসি। গোপিনী বলিল, এসো। মঞ্জুরি চারিদিক চাহিয়া সরলভাবেই কহিল, কর্তা কই? একাটি থাকতে ভয় করবে না তো? গোপিনীর মনে হইল মঞ্জুরি বুঝি তাহাকে ঠাট্টা করিল। সে উত্তর করিল, আসা যাওয়ায় যখন একা, তখন একা থাকতে ভয় করলে চলবে কেন? আর একাই তো থাকা একরকম। মঞ্জুরি কথাটা গায়ে না লইয়া কহিল, আমি কিন্তু ভাই একা থাকতে পারতাম না। গোপিনী কহিল, আমি হলে একা থাকতে যদি না পারতাম, গলায় দড়ি দিতাম, তবু। মঞ্জুরি এবার একটু ঝাঁঝিয়া উত্তর দিল, বালাই ষাট, মরব কেন? আসি ভাই। কিন্তু রসকলি গেল কোথা? গোপিনী ক্ষিপ্তের মতো কহিল, রসকলি নাকেই আছে, ঘরে গিয়া আয়না নিয়ে দেখো, পোড়া মুখের ওপরেই ঝলমল করছে। মঞ্জুরি আকস্মিক আঘাতে যেন বিহ্বল হইয়া পড়িল। বহু কষ্টে আত্মসংবরণ করিয়াও কিন্তু শেষটা উত্তরের বেলায় বলিয়া ফেলিল, রসকলি তো নিজের নাকেই থাকে বউ, এ যে কেড়ে নেওয়া যায় না। তা তুমি যদি চাও তো না হয় দেবার চেষ্টা করি। গোপিনী ফোঁস করিয়া বলিয়া দিল, কি বলিলে তুমি? তোমার কাছ থেকে ভিক্ষে আমি চাইনি, চাইনি, যাও তুমি যাও। কথাগুলি ক্রুদ্ধ এক নিঃশ্বাসে বলিয়াই সে ঘরে ঢুকিয়া মঞ্জুরির মুখের ওপরই দরজাটা দরম করিয়া বন্ধ করিয়া দিল। মঞ্জুরি ধীরে ধীরে বাড়ি ফিরিল। বুকের ভিতর তাহার যেন আগুন জ্বলিতেছিল। সাপিনীর এত বিষ! আপনার বিষে হতভাগিনী আপনি জর্জর হইয়া মরুক। আপন বাড়ি ঢুকিতেই মঞ্জুরি দেখিল পুলিন তাহার দাওয়ার উপর বসিয়া। মঞ্জুরির দেহ ব্যাপিয়া একটা হিল্লোল বহিয়া গেল। হাসিতে তাহার মুখ ভরিয়া উঠিল। পুলিন উঠিয়া কহিল, রসকলি? মঞ্জুরি হাসিয়া উত্তর দিল, বসো বলি। পুলিন বসিল। ঘরের তালা খুলিতে খুলিতে মঞ্জুরি বলিল, রসকলি, তুমি ভাই সোনা কপালে পুরুষ, স্ত্রী ভাগ্যে ধন। পুলিন খুব রাগিয়াই কহিল, ও ধন আমার ভাদ্যর বউ, ছুতে পাপ। মঞ্জুরি খিলখিল করিয়া হাসিয়া কহিল, আর বউটি? কি গো, চুপ করে রইলে যে, উত্তর দিতে পারলে না? আচ্ছা, আমিই বলে দিই, সে তোমার গলার মালা, ঠোঁটের হাসি। পুলিন কহিল, না রসকলি, হলো না, সে আমার গলার ফাঁসি। ঠাট্টা নয় রসকলি, একটা কথা তোমায় বলতে এসেছি। আমি কাল থেকে নিজের বাড়িতে যাব।
ও বাড়িতে আর থাকবো না। নিজের বাড়ি অর্থে পুলিনের পৈতৃক বাড়ি। বাস্তব চক্ষে বাড়িটি একটি মূর্তিমন্ত বিভীষিকা, কিন্তু কল্পনায় বাড়িটি বেশ, অর্থাৎ উঠান ভরা বনফুল প্রাচীর ভাঙিয়া সীমা অসীমে মিশিয়াছে। ঘরের ভিতরেও চাঁদের আলো খেলে। মঞ্জুরি কহিল, বেশ, তা ভালো। তারপর খাবে কি করে? পুলিন চট করিয়াই কহিল, বোষ্টমের ছেলে, ভিক্ষে করে খাবো। মঞ্জুরি কহিল, আরো ভালো, কিন্তু ভিক্ষেতে মেলে তো চাল, তা রাঁধবে কে? বউকে নিয়ে যাও। পুলিন প্রবল প্রতিবাদে মাথা নাড়িয়া কহিল, না। মঞ্জুরি কহিল, কেন? আর তুমি না বললেও সে যদি না ছাড়ে? পুলিন কহিল, ছাড়বে না? মারের চোটে ভূত ছাড়ে, তা জানো? হুঁ, কথায় আছে, পড়লে পড়ে দুধু ভাতু, না পড়লে ঠ্যাঙার গুতু। মঞ্জুরি কহিল, বেশ। রসকলি আমার বলে ভালো, এ যেন সেই ওপারেতে ধান পেকেছে, লম্বা লম্বা শীষ, টুকুস করে মরে গেল লঙ্কার রাবণ। তা যেন হলো, আজ রাত্রের মতো তো বাড়ি যাও। পুলিন বলে, না, আর নয়। মঞ্জুরি পরিহাস ছলেই কহিল, তবে আজ রাতটা পালপুকুরের বটগাছেই কাটাবে নাকি? পুলিন কহিল, না, তোমার দাওয়াতেই পড়ে থাকব। মঞ্জুরি হাসিল, 2 আর 2 4 হয়, এই কথাটা যে বোঝে না, সে 4-এর গুরুত্ব না বুঝিলে তাহার উপর রাগ করিয়া লাভ কি? তবু সে বলিল, লোকে বলবে কি? পুলিন বাহির দরজার দিকে ফিরিল। মঞ্জুরি কহিল, যাও কোথা? পুলিন কহিল, দেখি কোথাও। মঞ্জুরি আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, যেতে হবে না, এসো, শোবে এসো। পুলিন ব্যস্ত হইয়া বলিল, না না, লোকে বলবে কি? মঞ্জুরি কহিল, যা বলবার তারা তো বলেই নিয়েছে, আবার বলবে কি? শোনোনি, আজই তোমার কাকা বললে ওই। পুলিন তাহার মুখ চাপিয়া ধরিয়া কহিল, তোমার পায়ে ধরি রসকলি, ছি, ও কথা তুমি বলো না। মঞ্জুরি হাসিয়া মৃদুস্বরে গান ধরিল, লোকে কয় আমি কৃষ্ণ কলঙ্কিনী, সখী সেই গরবে আমি গরবিনী। পুলিন তাহার হাতখানা চাপিয়া ধরিল, স্পর্শে তাহার সে কি উত্তাপ। মঞ্জুরি মৃদু আকর্ষণে হাতখানি ছাড়াইয়া শান্ত মধুর কণ্ঠে কহিল, ছাড়ো, বিছানা করি। তকতকে ঘরখানি লাল মাটি দিয়া নিকানো, আলপনার বিচিত্র ছাদে চিত্রিত, দেওয়ালে খান কয়েক পট, সেই পুরানো গোড়াচাঁদ, জগন্নাথ, যুগল মিলন, সবগুলির পায়েই চন্দনের চিহ্ন। মেঝের উপর একখানি তক্তাপোষ, একদিকে পরিষ্কার বেদির উপর ছকছকে বাসনগুলি সাজানো। তক্তাপোষের উপর গুটানো বিছানা বিছাইয়া দিয়া একটি ছোট চৌকির উপর রক্ষিত তোলা বিছানার গাদা হইতে দেখিয়া দেখিয়া একখানি সিজুনি আনিয়া পুরাতন বিছানার উপর বিছাইয়া দিল। সিজুনিটি মঞ্জুরির নিজের হাতে অতি যত্নে প্রস্তুত, চারুশিল্পের অপরূপ ছাদ বিচিত্রিত। বিছানাটি বেশ করিয়া কয়বার ঘুরাইয়া ফিরিয়া দেখিয়া ডাকিল, এসো। পুলিন ঘরে আসিয়া তক্তপোষে বসিল, দেখিল মঞ্জুরি অভ্যাস মতো ঈষৎ বাকিয়া দাঁড়াইয়া, সেই হাসি, সেই সব, শুধু দৃষ্টিটুকু নূতন। সে তখন মুগ্ধ, আবিষ্ট, একাগ্র। পুলিন কথা কহিল, ভাবটা গদগদ, কিন্তু সংকুচিত। রসকলি? মঞ্জুরি চমক ভাঙিয়া কহিল, কি গো? পুলিন কহিল, তুমি
তুমি আমার 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 কথাটা শেষ করিতে পারিল না। প্রতিবারই বাধিয়া যায়, আর পুলিন রাঙা হইয়া ওঠে। মঞ্জুরি খিলখিল করিয়া হাসিয়া কহিল, তোমার তো তোমার তোমার কি গো? কৌতুকে গ্রীব্বা বাঁকাইয়া খানিকক্ষণ পুলিনের নতলজ্জিত মুখের উপর উজ্জ্বল দৃষ্টি হানিয়া সহসা মঞ্জুরি তাহার মুখ পুলিনের কানের কাছে লইয়া গিয়া বলিল, আমি তো তোমারই গো। কথাটা বলিয়াই সে চট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল, চঞ্চল লঘু গতিতে, ছোট তড়িৎ গতি ঝর্ণাটির মতো। বাহিরে গিয়াই দরজাটা টানিয়া শিকল আটিয়া দিল। একরাশ দমকা দক্ষিণা বাতাস আসিয়া যেন পুলিনকে তৃপ্ত করিয়া অন্তরকে দীপ্ত করিয়া আচমকাই চলিয়া গেল। শিকল টানিয়া দিয়া আঁচলে চোখ মুছিতে মুছিতে ঢেকিশালায় আসিয়া মঞ্জুরি আঁচল পাতিয়া শুইয়া পড়িল। রাত্রিতে পুলিন আসে নাই। বেলা ১ প্রহর হইয়া গেল, তবুও দেখা নাই। গোপিনী অপেক্ষায় বসিয়াছিল। সহসা সে সব ঝাড়িয়া ফেলিয়া উঠিল, স্নান সারিয়া রান্না চড়াইল। খুট করিয়া শব্দ হইল, ওই বুঝি আসিল। প্রবল অভিমানে ব্যগ্র দৃষ্টিকে রান্নার কড়াই সে নিবিষ্ট করিল। হাতের খুন্তি প্রয়োজনাতিরিক্ত অতি বিক্রমে ঘুরিয়া উঠিল, ক্ষণ ক্ষণ ক্ষণ। এই বুঝি ডাকে, সাপিনী হে! পোষা বিড়ালটা দাওয়ায় লাফাইয়া উঠিয়া ডাকিল, ম্যাও ম্যাও ম্যাও। আর দৃষ্টি মানিল না, ফিরিল। কিন্তু কই, শূন্য অঙ্গন, ভেজানো বহির্দ্বার, মানুষের বার্তা তো দিল না। হাতের খুন্তিটা সজোরে বিড়ালটার পিঠে হানিয়া গোপিনী গালি পারিল, বেরো বেরো আপদ, বেরো। কতক্ষণ কাটিয়া গেল। গোপিনীর মনে হইল বুঝিবা একটা যুগ। সহসা বহির্দ্বার খুলিয়া বলাই আসিয়া দাওয়ায় বসিল। হাতের হুকা টানিতে টানিতে কহিল, শুনেছ মিতেনি, কাল রেতে মিতে যে মঞ্জুরির বাড়িতে। বলাই পুলিনের মিতে, তাই গোপিনীকে ডাকিত মিতেনি, গোপিনী ডাকিত মিতে। গোপিনী কহিল, শুনি নাই, তবে জানি। বলাই বলিল, আবার নিজের ঘরে সাফ হচ্ছে, সেইখানেই থাকবে, এই বাড়িতে থাকবে না। একটা লজ্জা ঢাকিতে ৫টা লজ্জা মাথায় লইতে হয়। গোপিনী কহিল, আমি যে থাকতে দেব না, সে আমি কাল বলে দিয়েছি। বাড়ি ঢুকলে ঝাঁটার বাড়ি দেব। বলাই বিজ্ঞের মতো মাথা নাড়িয়া বলিল, ও তাই বুঝি এত? আবার মঞ্জুরিকে পত্র করবে। বুকে পাথর চাপা দিলেও মানুষ কাতরাইতে পারে, কিন্তু এই কথাটা এমন স্থানে গোপিনীকে আঘাত করিল যে সে আর কথা কহিতে পারিল না। বলাই কহিল, কাল রেতে জমিদার গায়ে এসেছেন, তুমি নালিশ করো। গোপিনী দীপ্ত প্রতিবাদে কহিল, না। তারপর উভয়ই নীরব। গোপিনীর হাতের খুন্তি নড়ে না, চোখ কড়ার উপর, কিন্তু দৃষ্টি নয়, পলকও পড়ে না। বলাই মনে মনে কি যেন করিতেছিল। শেষে দালালির ভঙ্গিতে রসান দিয়া কহিল, বেশ বলেছ, সেই ভালো। ও দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। তারপর আবার হুকায় টান পড়িল, ফর ফর। এক মুখ ধোঁয়া ছাড়িয়া কহিল, আমাদের তো ছিললে মালা গাঁথতে আছে, ভাবনাই বা কি? ভাত থাকলে কি কাকের অভাব হয়? কি বলো মিতেনি? আমি রয়েছি, সব ঠিক করে দেব তোমার। পরিশেষে সম্মতির আশায় মিতেনির মুখপানে চাইল। মিতেনি কোনো কথার উত্তর না দিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। রান্না পুড়িতে লাগিল। পুলিন কোদালি হাতে বাড়ি সাফ করিতেছিল। অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে।
পুলিন ঘামিয়া যেন নাহিয়া উঠিয়াছে, হাত টাটাইয়া উঠিয়াছে, শির দ্বারা টনটন করিতেছে, তবু কাজ সারা চায়। স্ত্রীলোকের অন্নদাস, ছি, তার বড় লজ্জা আর কি? মিতে বলায় আসিয়া কহিল, ভেলারে মিতে, তা ভালো। পুলিন কোদালি নামাইয়া বলিল, কলকেতে কিছু আছে? হুকো লয়, অসুচ আমার। বলা কলিকাটা খসাইয়া পুলিনকে দিল। ধূত্রফুলি ছাদে হাত ফাদিয়া পুলিন টান মারিল, হুস 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 হুস। বলাই কহিল, তা এক কাজ করলি না কেন মিতে? জমিদার এসেছেন, তার কাছে পারলে একবার হতো না? তোর হলো সদর খুড়ো, আর ওর সৎ বাবা। ওয়ারিশ হলি তুই, ও মাগে সম্পত্তির কে? চল চল তুই একবার, দেখবি এখনই তোর সম্পত্তি তোর হবে। অদ্ভুত পুলিন, বিচিত্র তার সংসার বোধ। সে কহিল, ওর কি হবে? বলাই বলিল, তোর বউ, তুই খেতে দিবি? পুলিন কহিল, না না, আমি যে রসকলিকে। বলাই সোৎসাহে কহিল, রসকলিকে পত্র করবি? ও মরুকগে, যা মন করুকগে, তোর কি? সে যে নেহাত অমানুষী হয়, হাজার হোক সে স্ত্রী। মনটা পুলিনের মোচড় দিয়া উঠিল। পূর্বে তাহার সান্ত্বনা ছিল, তাহার প্রাপ্য ধন মূল্যে গোপিনীর নিকট মুক্তি পাইবার হকদার সে। পুলিন বলিল, না মিতে, তা হয় না। যেমন দেবা তেমনি দেবী। বলাই বিরক্তভাবে উঠিল, রাস্তা ধরিল জমিদারের কাচারির পানে। পুলিন ভাঙা দাওয়াইটের ওপর ভাবিতে বসিল। জমিদারের পশ্চিমা চাপরাশি আসিয়া ভাঙা কাসরের মতো ক্ষণক্ষণ করিয়া কহিল, আরে পুলিয়া, আসো আসো, বাবুর তলব আসে। পুলিন চমকাইয়া বলিল, কেনে কেনে, কাহে সে দারোয়ানজি? পশ্চিমা কহিল, সো হামি জানে না। জমিদার কাছারিতে পুলিন আসিয়া প্রণাম করিল। বাবু ফার্সিতে তামাক টানিতেছিলেন, গোমস্তা কলম পিষিতেছে। কয়জন মাতব্বর এধারে বসিয়াছিল, আর ওধারে একপাশে আবক্ষ ঘোমটা টানিয়া দাঁড়াইয়াছিল সংকুচিতা গোপিনী। বাবু পুলিনের দিকে চাহিয়া কাছারিকে উদ্দেশ্য করিয়া কহিলেন, সে হারামজাদি কই? রাখাল পায়েক বসিয়াছিল, কহিল, আজ্ঞে তিনি চানে গেল, আসছেন। বাবু পুলিনকে বলিলেন, পুলিন, তোমার খুড়ো সম্পত্তি খারিজ করতে হবে। পুলিন শশব্যস্তে কহিল, আজ্ঞে সম্পত্তি আমার নয়, ওরই। জোর হস্তে অঙ্গুলি নির্দেশে গোপিনীকে দেখাইয়া দিল। বাবু কহিলেন, ওই হলো হে, ওই হলো স্বামী আর স্ত্রী। মুখ থাকতে নাকে ভাত খাই কে হে, আর তুমি থাকতে সম্পত্তির ওকে? ও সম্পত্তি পেলে কি করে? কথা কও গো, চুপ করে থাকলে চলবে না। অগত্যা গোপিনী মৃদু কণ্ঠে বলিল, আজ্ঞে তিনি আমায় দিয়ে গিয়েছেন। বাবু কহিলেন, তোমাকেই তবে খারিজ করতে হবে, 500 টাকা লাগবে। পুলিন বলিল, আজ্ঞে ও মেয়ে মানুষ। বাবু ধমক দিহা কইলেন, তুই থাম বেটা। বলো গো, তুমি বলো। আবার চুপ করলে যে, উত্তর দাও। 500 টাকা চাই আমার। পথভ্রান্তকে যে পথ দেখাইয়া দেয়, সেই পথেই সে চলে। কিংকর্তব্য বিভুরা গোপিনী পুলিনের কথা ধরিয়াই বলিল, আজ্ঞে আমি যে মেয়ে মানুষ। বাবু কহিলেন, আরে সম্পত্তি তো মেয়ে মানুষ নয়। আচ্ছা, না পারো সম্পত্তি তুমি পুলিনকে ছেড়ে দাও। পুলিন শশব্যস্তে বলিল, আজ্ঞে না। গোপিনীও বলিল, আজ্ঞে না। বাবু চটিয়া কহিলেন, আচ্ছা, তবে সম্পত্তি
সদরে বাজেয়াপ্ত হবে। আর পুলিন, তুই বেটা ওই মঞ্জুরিকে নিয়ে গায়ে ঢলাঢলি করছিস কেন? ওসব হবে না, পরিবার নিয়েই থাকতে হবে। অভিমান অনবুঝ, স্থান কাল জ্ঞান নাই। পুলিন কিছু না বলিতেই গোপিনী মাথা নাড়িয়া বলিল, না। প্রতিবাদে বাবু চটিয়া দীপ্ত কণ্ঠে কহিলেন, চোপ রাও হারামজাদি, ওই পুলিনকে নিয়েই তোকে থাকতে হবে। গোপিনী আতকাইয়া কাঁদিয়া উঠিল। ঠিক তখনই মঞ্জুরি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া কহিল, বাবু আমায় তলব করেছেন? বাবু মুখ ফিরাইয়া আর কথা কহিতে পারিলেন না। সম্মুখে রসচ্ছলা মেয়েটি, চূড়ার মতো চুল বাঁধা, নাকে রসকলি আঁকা, মুখে মিষ্ট হাসি, গালে দুইটি ঈষৎ টোল। মঞ্জুরিকে দেখিয়া ক্ষণেক তাহার কথা সরিল না। মঞ্জুরি পুনরায় বলিল, হুজুর। চমক ভাঙিয়া বাবু কহিলেন, হ্যাঁ এসো। শুনছ গো, ওসব চলবে না, পুলিনের সঙ্গেই ঘর করতে হবে। শেষটা কহিলেন গোপিনীকে। কথার নির্দেশে মঞ্জুরির দৃষ্টি পড়িল ভয়ত্রস্তা গোপিনীর উপর। সে তরিতপদে নিকটে গিয়া গোপিনীকে কাছে টানিয়া লইল। আশ্বাস লোকে কথাতেও পায়, দৃষ্টিতেও পায়, স্পর্শেও পায়। গোপিনী মঞ্জুরিকে জড়াইয়া ধরিয়া কহিল, রসকলি। উজ্জ্বল হাসিতে মঞ্জুরির মুখখানি দীপ্ত হইয়া উঠিল। বলিল, ভয় কি রসকলি? বাবু পুনরায় কহিলেন, বুঝলে, এই আমার হুকুম, উত্তর দাও, রাজি কিনা? শুনছিস পুলিন? পুলিন গোপিনী উভয়ই নীরব। উত্তর দিল মঞ্জুরি তেমনি হাসিয়া, হুজুর, স্বামী স্ত্রীর ঝগড়া কি ধমকে মেটে? বাবু কহিলেন, আলবাত মিটবে, না মিটলে চলবে না। মঞ্জুরি বলিল, নাই যদি মেটে হুজুর, তাই বা কি? আমরা যাতে বসটম, ছিঁড়লে মালা আমরা নতুন গাথি। বাবু কহিলেন, বেশ, তবে ও বলাকে পত্র করুক। ওপাশে বসিয়া বলা মুচকি হাসিল। গোপিনী প্রবল প্রতিবাদে বলিল, না না। বাবু কহিলেন, তবে কি মতলব শুনি? কিন্তু আমার রাজ্যে ওসব বদমাইশি চলবে না। পুলিন কি একটা প্রতিবাদ করিল, কিন্তু এত ক্ষীণ যে কাহারও খেয়ালে আসিল না। সে নড়িয়া চড়িয়া বসিল, যেন স্থৈর্য আর থাকে না। গর্তের সাপ ধরা পড়িবার পূর্বে যেমনতর বাহির হইতেও পারে না, অথচ ক্রোধে গর্তের ভেতরে কুণ্ডলী পাকাইয়া যেমন ঘোরে, তেমন ভাবেই তাহার মনটা পাক খাইতেছিল। মঞ্জুরি কিন্তু বেশ সবিনয়ে সবল প্রতিবাদ করিল। জিভ কাটিয়া সে বলিল, ছি বাবু, আপনাকে ওসব কথা বলতে নাই। বাবু অপ্রস্তুত হইয়া মঞ্জুরিকে ধমক দিয়া কইলেন, আচ্ছা আচ্ছা, তোমারও এখানে থাকা চলবে না। 5 জনে তোমার নামে 5 কথা বলছে, তোমায় গ্রাম ছেড়ে যেতে হবে। মঞ্জুরি সবিনয়ে বলিল, আজ্ঞে, কোথায় যাব? মেয়ে মানুষ আমি। বাবু তাহার বুকোপানে চাহিয়া কহিলেন, আচ্ছা, আমার সঙ্গে চলো, তুমি আমার বাড়িতে থাকবে। মঞ্জুরি বলিল, আজ্ঞে, ঝিগিরি আমি করতে পারবো না। বাবু কইলেন, আচ্ছা, কাজ তোমায় করতে হবে না। মঞ্জুরি হাসিয়া বলিল, বাপ রে, রানীমা তাহলে ভাত দেবেন কেন? বাবু এবার বেশ রস দিয়া কইলেন, সে ভাবনা তোমায় ভাবতে হবে না। আমাদের বাগানে তোমার কুঞ্জ করে দেব, এখানে যেমন আছো তেমনই থাকবে। বলিয়া বাবু হাসিলেন। হাসিটি গ্যাজলা রসের মতো, কেমন যেন বিশ্রী, কুৎসিত গন্ধের আভাস দেয়। মঞ্জুরি কহিল, আমার পোড়ার মুখকে কি আর বলবো, সত্যি সত্যি এ মুখে আগুন দিতে হয়। আপনি রাজা, আপনিও শেষ। না হুজুর, এ গা ছেড়ে কোথাও যাব না। সে যে যা বলবে বলুক। বাবু মেয়েটার স্পর্ধা দেখিয়া
স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। সহসা তিনি উন্মত্তের মতো চিৎকার করিয়া কহিলেন, ক্যা হারামজাদি! ভূত সিং, লাগাও জুত্তি হারামজাদি কো! বদ্ধ লৌহতার মত্ত হস্তিও ঠেলিয়া খুলিতে পারে না, আবার অর্গল খুলিলে আগাদের অপেক্ষাও সয় না, খুলিয়া যায়। পুলিনের মনের দরজার ঠিক অর্গলটিতে হাত পড়িলেই সে খুলিয়া গেল। ভিতরের মানুষটি বাহিরে আসিল। সে একটা ভীষণ দাপে হাঁকিয়া উঠিল, খবরদার! রাখাল পাইকের শিথিল মুষ্টির লাঠি গাছটা কাড়িয়া লইয়া মাটিতে ঠুকিয়া পুলিন বুক ফুলাইয়া দাঁড়াইল। ব্যাপারটা গড়াই তো কতদূর কে জানে, কিন্তু লোকে ব্যাপারটা গোটা বুঝিতে না বুঝিতেই মঞ্জুরি তরিতপদে পুলিন ও গোপিনীর হাত ধরিয়া টানিয়া লইয়া বাহির হইয়া গেল। স্তম্ভিত ভাব কাটিতেই বাবু কহিলেন, ভূত সিং! বলা মৃদুকণ্ঠে কহিল, হুজুর, ওই মঞ্জুরির সঙ্গে গোকুলবাটির থানার দারোগার পরিবারের সঙ্গে খুব সুখ, একটু বুঝে। বলার কথাটা ঢাকিয়া দিয়া লাঠি হস্তে ভূত সিং ঘ্যান ঘ্যান করিয়া পড়িল, হুজুর, হুকুম! বাবু কহিলেন, কুছ নেই, যাও। মঞ্জুরি দুইজনের হাত ধরিয়া আসিয়া উঠিল একেবারে রামদাসের বাড়িতে। সারাটা পথ সে যেন কি ভাবনায় ভোর হইয়াছিল। ভাবনা বলিলে ঠিক হয় না, সে যেন একটা আবেশ, একটা নেশা। বাড়িতে প্রবেশ করিয়াই মঞ্জুরি দরজাটা বন্ধ করিয়া দিয়া একগাছা মোটা লাঠি আনিয়া পুলিনের হাতে দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বাইরে বস, পাহারাওয়ালা। পুলিন লাঠি হাতে বাহিরে বসিল, আর ঘরের মেঝেতে বসিয়া নীরবে চোখের জল ফেলিতেছিল দুইটি নারী, গোপিনী নত দৃষ্টিতে, আর মঞ্জুরি তাহার মুখের পানে চাহিয়া যেন নেশায় ভোর হইয়া বসিয়াছিল। সহসা হাসিয়া সে কহিল, রসকলি? গোপিনী মুখ তুলিয়া হাসিল, বড় বিষাদের হাসি, যেন মলিন ফুলটি। মঞ্জুরি বলিল, এক কাছারি লোকের সামনে রসকলি পাতিয়েছ, না বললে তো চলবে না। গোপিনী কহিল, হ্যাঁ। মঞ্জুরি বলিল, তা ভাই, অনুষ্ঠানটা হয়ে যাক, তুমি আমার নাকে রসকলি এঁকে দাও, আমি তোমার দিই, যা নিয়ম তা তো করতে হবে। বলিয়াই খুঁজিয়া পাতিয়া সব সরঞ্জাম বাহির করিয়া তিলক মাটি ঘষিতে বসিল। তারপর গোপিনীর কোল ঘেঁষিয়া বসিয়া কহিল, তুমি ভাই আগে বলেছ, আগে তোমার পালা, দাও আমার নাকে রসকলি এঁকে দাও। বলিয়া নিজের আঁকা রসকলিটি মুছিয়া ফেলিল। হতভম্ব গোপিনী কম্পিত করে মঞ্জুরির নাকে রসকলি আঁকিয়া দিল। মঞ্জুরি বলিল, দাঁড়াও, সাক্ষী ডাকি। বলিয়া বাহিরে পুলিনকে রাখিল। সেই মধুভরা কণ্ঠ, রসকলি, এসো বলি। পুলিনকে লইয়া গোপিনীর হাতে হাতে নিজের হস্তবন্ধনে বাঁধিয়া দিয়া কহিল, এই নাও রসকলি, আমার রসকলি তোমায় দিলাম। পুলিনের কথা সরিল না। তারপর পুলিনকে বলিল, আমি দিচ্ছি, না বলো না। গোপিনী ও পুলিন বিস্মিত নির্বাক। সহসা গোপিনী মঞ্জুরির হাত ধরিয়া টানিয়া বলিল, না না, তুমি শুদ্ধ এসো, আমরা দুবনে। রসচ্ছলার মতোই কহিল, দূর, আমি যে রসকলি। বৈকালে মুখে মঞ্জুরি কহিল, দাঁড়াও, আমি একবার গায়ের হালচল দেখে আসি। পুলিন বাধা দিয়া কহিল, সে কি, একলা? মঞ্জুরি হাসিয়া ঢলিয়া পড়িল, বলিল, ভয় কি, আমার রসকলি যে সঙ্গে। বলিয়া নাকের রসকলি দেখাইয়া দিল। তারপর আবার কহিল, ভয় নাই, আমি বাইরে বাইরে খবর নেব, তেমন তেমন বুঝলে আমি গোকুলবাটি থানায় যাব, আজ রাত্রে না ফিরতেও পারি, বুঝলে। খবরদার তোমরা বেরিও না,
দিব্যি রইল, মাথা খাও। সে কণ্ঠস্বরে পরিহাসের বিন্দুও ছিল না। পুলিন সে কথা অবহেলা করিতে পারিল না। মঞ্জুরি চলিয়া গেল, রাত্রে ফিরিল না। পরের দিন প্রাতে বলাই আসিয়া ডাকিল, মিতে। মঞ্জুরির সংবাদের আশায় নিজের বিপদের আশঙ্কা তুচ্ছ করিয়া দরজা খুলিয়া কহিল, এসো। বলাই বলিল, বেশ বেশ, তা মঞ্জুরিকে দিয়ে টাকাটা পাঠালি কেন? নিজে গেলেই তো হতো। তাও বেশ ভালোই হলো। বাবু বললেন, বলাই, পুলিন যখন 50 টাকা জরিমানায় দিলে তখন আর তার উপর রাগ নাই আমার। তা পুলিন বোধহয় ভয়ে আসে নাই, তাই মঞ্জুরিকে দিয়ে পাঠিয়েছে। মঞ্জুরিকেও মাফ হয়ে গিয়েছে। তা একবার আজ যাস, বাবুকে পেন্নাম করে আসিস। ভয় নাই, আমিও সব বলে কয়ে দিয়েছি। পুলিনের কথা সরিল না। জমিল না দেখিয়া বার কয়েক হুকা টানিয়া বলাই চলিয়া গেল। পুলিন স্তম্ভিতের মতো দাঁড়াইয়া রহিল, কে জানে কতক্ষণ। একটি পুটলি কাখে মঞ্জুরি আসিয়া হাসি মুখে অভ্যাস মতো হেলিয়া সম্মুখে দাঁড়াইয়া ডাকিল, রসকলি। পুলিন কথা কহিল না। হাসিয়া মঞ্জুরি বলিল, রসকলি, রাগ করেছ? পুলিন অভিমান ভরে বলিল, তুমি জমিদারকে। মঞ্জুরি কহিল, জলে বাস করে কুমিরের সঙ্গে বাদ করা কি চলে গো? তাই মিটিয়ে ফেললাম। পুলিন কহিল, টাকা? মঞ্জুরি কথা কাড়িয়া বলিল, সে তো তোমারই গো, আমি কি তোমার পর? তারপর পুলিনের হাত দুইটি ধরিয়া কহিল, তবে আসি। উদ্ভ্রান্তের মতো পুলিন বলিল, কোথায়? মঞ্জুরি কহিল, বৃন্দাবন। পুলিন অভিমান করিয়া বলিল, রসকলি। মঞ্জুরি কহিল, আমি তো তোমারই গো। গোপিনী দ্বারের পিছনে ছিল, সম্মুখে আসিয়া যেন দাবি করিল, না, যেতে পাবে না। মঞ্জুরি বলিল, তীর্থের সাজ খুলে কুকুর হব? গোপিনী কহিল, বলো তবে, ফিরে আসবে? মঞ্জুরি বলিল, আসব। গোপিনী কহিল, আসবে? দেখো। উত্তর না দিয়া মঞ্জুরি হাসিয়া পুটলিটি তুলিয়া লইয়া রাস্তায় নামিয়া পড়িল। বিচিত্র সে হাসি, রহস্যের মায়া মাধুরীতে ভরা। কে জানে তার অর্থ? চলিতে চলিতে গান ধরিল, লোকে কয় আমি কৃষ্ণ কলঙ্কিনী, সখী সেই গরবে আমি গরবিনী গো, আমি গরবিনী। নাকে তাহার রসকলি, মুখে তাহার হাসি, চলনে সে কি হিল্লোল, রসধরা যেন সর্বাঙ্গ ছাপাইয়া ঝরিতেছিল। গল্পটি এখানেই শেষ হলো। খুব শিগগিরই হাজির হব এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।